বন্ধ হয়ে যাচ্ছে। সাধু বাবাদের পারমিশন ছাড়া আমি ছবি তুলতে দিতে পারবো না। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা আমাকে বরাবরই ভীষণভাবে ভাবায়। সত্যি আমরা অনেক দূরে যাই অনেক কিছু দেখতে, কিন্তু বাড়ির কাছেও এমন অনেক জিনিস আছে যেগুলোকে আমরা সেভাবে এক্সপ্লোরই করি না। তাই আজ চললাম পুণ্যভূমি ডুমুরদহে, যেখানে দুটো খুব নামকরা আশ্রম আছে, একটি উত্তমাশ্রম এবং আরেকটি রামাশ্রম। তবে আজকে আমি কিভাবে যাচ্ছি বা এখানে কিভাবে আসবেন সে তথ্য আমি পরে দিচ্ছি। এখন যেটি আমি ক্রস করলাম সেটি ডুমুরদহ স্টেশন, এবং আমি এখন খুব কাছাকাছি উত্তম আশ্রমের। এই উত্তম আশ্রম কিন্তু বহু প্রাচীন। এই যে কম্পাউন্ডটা দেখছেন ডান দিকে, এই কম্পাউন্ডটা পুরোটাই উত্তম আশ্রমের। প্রায় 100 বিঘার ওপর জমি কিন্তু এনাদের, এবং এখানের প্রশান্তি, এখানকার পরিবেশ এখানকার সব থেকে বড় আকর্ষণ। দিনটা ছিল 1318 সালের 3রা কার্তিক, শুক্রবার। সেই দিন স্বামী উত্তমানন্দ দেব এই উত্তম আশ্রম প্রতিষ্ঠা করেন। এক সময় এই অঞ্চল ছিল পতিত জমি এবং জঙ্গলে ঘেরা। কথিত আছে স্বামী উত্তমানন্দ দেব স্বপ্নাদেশ পেয়ে এখানে এসে সিদ্ধলাভ করেন। আর এই যে আমি এখন প্রবেশ করছি, এইটা উত্তম আশ্রমের গেট। এই গেট দিয়ে প্রবেশ করার পরেই ডান দিকে এবং বাঁ দিকে আপনি দেখতে পাবেন সবুজ ক্ষেত। এখানে যে চাষাবাদগুলো হয় সেই চাষাবাদ বা সেই সবজি দিয়েই বা সেই শস্য দিয়েই এখানকার নিত্য সেবার আয়োজন করা হয়। আর এই হচ্ছে উত্তম আশ্রমের গেট। গেটটা কিন্তু দেখতে বেশ সুন্দর, তাই তো? আচ্ছা চলুন কিছু অন্য তথ্য জেনে নিই। প্রথমত বলে রাখি, গেট দিয়ে ঢোকার পরে বাঁ দিক এবং ডান দিকে আপনি দেখবেন এখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সিজনে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়। এবং আমি আগেই বলেছি, আবার বলছি, এই সবজিগুলো মূলত চাষ করা হয় এখানকার যারা ভক্ত আছে তারা এখানে এসে যখন প্রসাদ গ্রহণ করেন তাদেরকে সাধারণত এখানকার চাষ করা সবজি দিয়েই প্রসাদ দেওয়া হয়। কিছুটা অর্গ্যানিক ভাবেও এখানে চাষ করা হয়, কারণ এনারা নিজেরা গোবর সার তৈরি করেন, গোবর গ্যাস তৈরি করেন, সেগুলো আরো পরে আমরা জানবো। আর কম্পাউন্ডটা লক্ষ্য করুন, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চাষাবাদ বেশ ভালোই হয়। আচ্ছা চলুন এবার আর একটা ইন্টারেস্টিং জায়গায় আপনাকে নিয়ে যাই। গঙ্গা নদীর তীরবর্তী এই পশ্চিম পার্কে সেই সময় বেনারসের সমতুল ভাবা হতো। আপনারা নিশ্চয়ই জানেন যে পুণ্যভূমি বেনারস গঙ্গা নদীর পশ্চিম পারে অবস্থিত। তাই স্বামী উত্তমানন্দ দেব এখানে এসেছিলেন সিদ্ধি লাভ করতে। আচ্ছা চলুন এবারে এই যে ঘরটা দেখছেন ডান দিকে, এইটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা। সেটা বলার আগে এই জায়গার পরিবেশটা আরেকবার দেখে নিন। কি সুন্দর, নির্জন, শান্ত, নিরিবিলি। এই জায়গায় কয়েক ঘন্টা কাটিয়ে দিতে কিন্তু আপনার বেশ ভালো লাগবে। তাই চাইলেই এখানে আসতে পারেন। অবশ্য আমার সঙ্গে একটি অন্য ঘটনা ঘটেছে, সেটি চলুন যেতে যেতে বলছি। এইটা দাতব্য চিকিৎসালয়, যেখানে হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি দুরকম চিকিৎসাই হয়, এবং এখানে কোন ডাক্তার কবে বসবেন, হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি, তার ডেট আছে। এবং ওই যে জায়গাটা টিনের চাল দেখছেন ওর তলাতেই পেশেন্ট বসার জায়গা। এখানে কিন্তু বাইরে থেকেও অনেক পেশেন্ট আসেন রুগী দেখাতে, এবং এখানে যে যে দিনে ডাক্তাররা আসেন সেই সেই দিনে কিন্তু বেশ ভিড় হয়। আর এই পুরো কম্পাউন্ডটাই কিন্তু এই আশ্রমের। এবার আসল গল্পে আসি। স্বামী উত্তমানন্দ দেব মহারাজ এইখানে এই অশ্বত্থ গাছের নিচে বসেই সিদ্ধলাভ করেছিলেন। পরবর্তীকালে এখানে একটি বটগাছ জন্মায় এবং তিনি সিদ্ধলাভ করে এখানে একটি ত্রিশূল গেঁথে দিয়েছিলেন। কথিত আছে এই উত্তমাশ্রমে কপিলা গাই আসতো এবং যখন যেমন প্রয়োজন হতো তখন তেমন দুধ দিত। এবং এখানে
এই কপিলাগাইকে সমাধিস্থ করা হয় ও তাকে নিত্য পুজো করা হয়। এই গভীর জঙ্গলে তিনি পর্ণকুঠির বেঁধে এখানে থাকতেন। এখানে একটি বাঘ আসতো এবং একটি বিষধর সাপও আসতো। ভাবুন তিনি কত বড় সিদ্ধ পুরুষ ছিলেন যে এরকম প্রাকৃতিক প্রতিকূলতাকে জয় করে তিনি এখানে তার সিদ্ধ লাভ করেছিলেন। এখানে সম্ভবত প্রতিদিন সেবার সময় বেদ পাঠ করা হয় এবং আশ্রমের গুরুদেব সেটি পাঠ করেন। একসময় এখানে পাঠশালা ছিল বলেও শোনা যায়, তবে সেটাও ছিল অবৈতনিক। তার ফলে অনেক কাছাকাছি বা দূরের মানুষ, বাচ্চারা বিশেষ করে এখানে এসে শিক্ষা গ্রহণ করত। ভেবেছিলাম এই আশ্রমটা পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এখানে কিভাবে দীক্ষা নেওয়া হয় বা তার কি পদ্ধতি আছে, বা এখানে এসে আপনারা কিভাবে প্রসাদ গ্রহণ করবেন, বা এখানে আসতে চাইলে বা থাকতে চাইলে তার কি ব্যবস্থা আছে। আমি ভেবেছিলাম এই সবটাই আপনাদেরকে ঘুরে দেখাবো এবং জানাবো, কিন্তু সেটা হলো না। তবে সে গল্পে যাবার আগে একটু বাঁদিকের এই যে ঘরটা দেখছেন, এটা সম্বন্ধে বলে দিই। এটা এখানকার রান্নাঘর, এখানে ভোগ রান্না হয় এবং এর পিছনেই আছে সেবা গ্রহণ করার জায়গা, অর্থাৎ প্রসাদ খাওয়ার জায়গা, যেখানে বসে খাওয়া হয়। হ্যাঁ, কিন্তু আমরা তো ইউটিউবে দেখেছি ভিডিও আছে। আগের আছে, ঠিক আছে। আগের আছে বলতে কি রিসেন্ট করেছে 3 মাস আগে। আপনি একটু ইউটিউব করুন, আপনি ইউটিউব আছে? 2 মাস ব্যানারটা দিয়েছে, বন্ধ আছে এখন, ঠিক আছে। এখন বন্ধ হয়ে গেছে। সাধু বাবাদের পারমিশন ছাড়া আমি ছবি তুলতে দিতে পারবো না। যে কোনো সাধু বাবার কাছে পারমিশন করাতে হবে। পারমিশন করিয়ে কি নিয়ম আছে পারমিশনের? হ্যাঁ, পারমিশনের কি নিয়ম আছে? পারমিশনের নিয়ম বলতে সাধু বাবারা বললে ছবি সেটা নিয়মটা আমি জানবো কি করে? না, যে এটা পারমিশনের কি নিয়ম তাদেরকে আছে? জিজ্ঞাসা করতে হবে। কিভাবে করবো চলুন একটু জিজ্ঞেস করি, কথা বলবো একটু। আপনি মোবাইলটা বন্ধ করতেন। না, পারমিশন পেলাম না। হয়তো আমি এখানকার শিষ্য নই বলেই পেলাম না, হয়তো এখানে যারা শিষ্য তারাই শুধুমাত্র এই জায়গার প্রচার করতে পারবে। যাই হোক, ফেরার পথে এই সানসেট দেখলাম, অর্থাৎ সূর্যাস্ত। কি অসাধারণ দেখুন! এই প্রাকৃতিক সৌন্দর্যকে সঙ্গী করে আমি এখান থেকে বেরিয়ে পড়লাম, চললাম আরেকটি অসাধারণ আশ্রম, রাম আশ্রমে। দেখতেই পাচ্ছেন এই সেই রাম আশ্রম, যেটা উত্তম আশ্রম থেকে মাত্র 2 থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। চলুন এবার এই আশ্রমটা একবার ঘুরে আসি, এখানকার তথ্য আপনাদের দিচ্ছি। মনে মনে ভেবেছিলাম এখানেও মনে হয় ক্যামেরা ব্যবহারে আপত্তি করবে, কিন্তু আমি অবাক হলাম যখন জানলাম যে ক্যামেরা ব্যবহারে ওনাদের তো কোনো আপত্তি নেই, উল্টে ওনারা আমাকে অনেক তথ্য দিয়ে নিজেরাই উৎসাহিত করলেন। এ জায়গার পরিবেশ অত্যন্ত সুন্দর, এখানেও কয়েক ঘন্টা কাটাতে বেশ লাগবে। আচ্ছা চলুন এবার একটু মূল মন্দিরে প্রবেশ করা যাক। মূল মন্দিরে ঠাকুর রাম, লক্ষ্মণ এবং সীতা মায়ের বিগ্রহকে পূজিত করা হয় এবং এখানে নিত্য পুজোর ব্যবস্থা হয়। শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওমকারনাথ দেব ছিলেন বাংলার
সাধককুলের এক অন্যতম সাধক। 1891 সালের ফাল্গুন মাসে কৃষ্ণ পঞ্চমী তিথিতে ঠাকুর জন্মগ্রহণ করেন। এই ডুমুরদহতেই ঠাকুর তার জীবনের 51 বছর কাটিয়েছিলেন। ঠাকুরের পিতা ছিলেন প্রাণহরি চট্টোপাধ্যায় এবং মাতা ছিলেন মল্লাবতী দেবী। ঠাকুরের বাবার দেওয়ার নাম ছিল প্রবোধচন্দ্র। ঠাকুর সীতারাম ওমকারনাথ দেব ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি ভীষণ আগ্রহী ও আসক্ত ছিলেন। স্মৃতিভূষণ দাশরথী মুখোপাধ্যায়ের চতুষ্ঠ পাঠীতে উনি পড়াশুনো করেছিলেন। সেই সময়ই তার পিতা পরলোক গমন করেন। 1912 সালের মাত্র 21 বছর বয়সে পৌষ মাসের মকর সংক্রান্তি তিথিতে ত্রিবেণী সঙ্গম অর্থাৎ গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থলে গুরু দাশরথী মুখোপাধ্যায়ের রামনাম মন্ত্রে ঠাকুরকে দীক্ষিত করেন। সেই সময় থেকেই ঠাকুরের নতুন নাম হয় সীতারাম। তারপর নামের সাধনায় ঠাকুর মগ্ন হন। ঠাকুর বিবাহিত ছিলেন ও 3 সন্তানের জনক ছিলেন। তার 2 ছেলে রঘুনাথ ও রাধানাথ এবং একটি মেয়ে জানকী। কিছুদিন বাদে ঠাকুর ভারত পরিভ্রমণে বেরিয়ে পড়েন এবং 1936 সালের শীতকালে তিনি আবার ফিরে আসেন। প্রথমে অবশ্য ত্রিবেণীতে, তারপরে তিনি চলে আসেন ডুমুরদহে। কথিত আছে এই ঠাকুর ছিলেন অলৌকিক শক্তির অধিকারী। এর ফলে বহু ভক্ত সমাগম এখানে হতো। তিনি দীক্ষা দেওয়া শুরু করেন। যদিও তিনি মূলত ধর্মের প্রচারক ছিলেন, কিন্তু তার সঙ্গে তিনি অনেক বই লিখেছেন। ঠাকুরের অলৌকিক ক্ষমতা সম্পর্কে অনেক গল্প আজও লোকমুখে প্রচলিত। তবে তার মধ্যে একটি বেশ মজার ঘটনা হলো, তিনি যেহেতু সিদ্ধপুরুষ ছিলেন, তাই তিনি তপস্যা করাকালীনই বিষধর সাপ তার কাছে আসতো এবং তিনি তাদেরকে চলে যেতে বললে তারা চলে যেত, যেন সাপ ছিল তার পোষমানা। ভাবা যায়? এই সিদ্ধপুরুষ 1982 সালের 5ই ডিসেম্বর দেহত্যাগ করেন। মন্দির ছাড়াও রামাশ্রমের 2টি অত্যন্ত পবিত্র জায়গা, একটি গুহাঘর যেটি দেখলেন এবং তার পাশের একটি পঞ্চবটী বৃক্ষ। এই গুহাঘর ঠাকুর নিজে হাতে তৈরি করেছিলেন, আর ওই পঞ্চবটী বৃক্ষ যার নিচে বসে ঠাকুর বহু মূল্যবান বই লিখেছেন এবং এখানে উনি সাধনা করতেন। কথিত আছে ঠাকুর গুহাঘরে থাকার সময় সূক্ষ্ম দেহে গঙ্গা স্নানে যেতেন। এরকম একটা পরিবেশে কি থাকতে চাইছেন? চলুন জেনে নিই এখানে এলে আপনি কোথায় থাকতে পারবেন। এই হলো সেই গেস্ট হাউস যেখানে এসে আপনি থাকতে পারবেন। তবে অবশ্যই আপনাকে আগে বুক করে আসতে হবে, বুঝতেই পারছেন। এবং শুধু তাই নয়, এখানে যদি আপনি ভোগ প্রসাদ গ্রহণ করেন সেক্ষেত্রেও আপনাদেরকে একটু আগে জানাতে হবে। এই ফোন নাম্বারে একবার যোগাযোগ করে নিতে পারেন যদি এখানে থাকতে চান বা ভোগ প্রসাদ গ্রহণ করতে চান। এখানে কিন্তু নিত্য পুজোর ব্যবস্থা আছে, তাই চাইলে আপনারা নিত্য পুজো দিতে পারবেন। তবে তার জন্য আপনাকে সকাল 5টা থেকে দুপুর 1:30 এবং বিকেল 4টে থেকে রাত 10টার মধ্যে আসতে হবে। যদিও কিছু কিছু বিশেষ দিনে সারাদিনই আশ্রম খোলা থাকে। তাহলে এবার চলুন বাড়ি ফেরার পথে যাওয়া যাক। অলরেডি দেখছেন সন্ধে হয়ে আসছে। এই জায়গায় সন্ধেবেলা ঝিঝির ডাক, মায়াবী পরিবেশ বেশ লাগছে। গ্রাম বাংলায় হঠাৎ করে যেন সন্ধেটা নামে, আর সেই সৌন্দর্যটাই আমাকে খুব আকর্ষণ করে। আশ্রম থেকে বাড়ি ফেরার পথে একবার দেখে নিলাম সীতারাম দেবের পৈতৃক বাড়ি। তবে তার আগে একটি মন্দির। এই মন্দিরের ডান দিক দিয়ে আপনাকে চলে যেতে হবে সীতারাম দেবের পৈতৃক বাড়ির দিকে। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিয়েই কিছুটা গেলেই ওই যে বাড়িটা দেখছেন গোলাপি রঙের, ওই বাড়িটাই সীতারাম দেবের পৈতৃক বাড়ি। যদিও সন্ধে হয়ে যাওয়াতে আমি বাড়ির ভেতরে খুব বেশিক্ষণ সময় কাটাইনি এবং সামনে যেহেতু কাউকে দেখতে পাইনি, অবশ্য আমি কাউকে ডাকিও নি, তাই ভেতরে কি আছে আমি কিন্তু জানি না। আপনারা যদি কেউ যান, আপনারা অবশ্যই ভেতরে কি আছে একটু কমেন্ট করে জানাবেন, বা কি কি দেখার আছে একটু কমেন্ট করে জানাবেন। এবার ঘরে ফেরার পালা। তবে তার আগে
এখানে কিভাবে আসবেন সেটা একটু জানিয়ে দিই। প্রথমত বলে রাখি, হাওড়া কাটোয়া অথবা শিয়ালদা কাটোয়া লোকালে চেপে আপনি সরাসরি নেমে যেতে পারেন ডুমুরদহ স্টেশন। সেখান থেকে টোটো করে আপনি চলে আসতে পারেন এখানে রাম আশ্রম এবং উত্তম আশ্রমেও। দুটোর ক্ষেত্রেই টোটোতে সময় নেবে 5 থেকে 10 মিনিট এবং ভাড়া মাথাপিছু মাত্র 10 টাকা। এছাড়া আপনারা যদি বাই রোড আসতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে আসতে হবে এসটিকেকে রোড ধরে ডুমুরদহ, সেখান থেকে লেভেল ক্রসিং ক্রস করে আপনাকে আসতে হবে এই মন্দিরে। আজকের ভিডিও এইটুকুই। খুব তাড়াতাড়ি ফিরছি আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।